দর্শক 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে সময় দিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের দীপ্ত সংবাদের এই আয়োজনে। আমরা দেখলাম যে দেশের ইতিহাসে সবচেয়ে বড় একটি বাজেট, 9,38,000 কোটি টাকার বাজেট দিলেন মাননীয় অর্থমন্ত্রী। রাজস্ব বোর্ডকে 6 লাখ কোটি টাকার একটি লক্ষ্যমাত্রা ধরিয়ে দেওয়া হয়েছে। এটি অর্জন কতটা আসলে সম্ভব, এটি দিয়ে শুরু করতে চাই। আপনাকে ধন্যবাদ। প্রথমে হচ্ছে আমরা তো আমাদের রাজস্ব বোর্ডের ক্ষমতা জানি এবং বাংলাদেশের যে কর জিডিপি অনুপাত সেটা পৃথিবীর মধ্যে অন্যতম নিম্নতম। কাজে আমরা যথেষ্ট পরিমাণে আভ্যন্তরীণ উৎস থেকে রাজস্ব আদায় করতে পারি না। সেই প্রেক্ষিতে যে বাজেটটি দেওয়া হয়েছে, রাজস্ব আদায়ের বিপরীতে এই বাজেটটা অনেক বড় আর কি। এই বছর, চলতি বছরেই এনবিআর কিন্তু তার যে টার্গেটটাকে দেওয়া হয়েছিল সেটা পূরণ করতে পারছে না, সেখানে একটা ঘাটতি থাকছে। এটার উপরে সামনের বছরের জন্য তাকে আরও অতিরিক্ত করের বোঝা উঠাতে হবে আর কি। সুতরাং চ্যালেঞ্জ আছে সরকারের এটা বড় বাজেট ইমপ্লিমেন্ট করার জন্য। কিন্তু আমরা আরেকটি জিনিস লক্ষ্য করলাম, 2,43,000 কোটি টাকার একটা ঘাটতি। দেশের প্রত্যেকজন মানুষের ঘাড়ে প্রায় 14,294 টাকার একটা দায় রয়েছে, যেটি চলতি অর্থ বছরে 13,000 টাকার মতো ছিল। বাড়তি তাহলে 1,294 টাকা, আমি যদি ভুল না করি। তাহলে এই অর্থ জোগাতে সরকারকে তো বেগ পেতে হবে, আরও মানুষের উপরও চাপ বাড়বে। হ্যাঁ, ঘাটতি বাজেট মানে হচ্ছে সরকার যে ব্যয়ের কথা বলছে, এই ব্যয়টাকে সে পূরণ করবে, যে রাজস্ব সে আদায় করতে পারবে, আর বাকিটা সে ধার কর্য করবে। ধার কর্য সে সরকার করতে পারে দুটো মূলত উৎস থেকে। একটি উৎস হচ্ছে আভ্যন্তরীণ খাত, আমরা যেটা বলি ডোমেস্টিক সেক্টর। বেসিক্যালি ব্যাংকিং সেক্টর থেকে সরকার লোন নিতে পারে। সরকার বিভিন্ন রকমের সঞ্চয়পত্র বা অন্যান্য বন্ডস বিক্রি করে সাধারণ মানুষের কাছ থেকে লোন নিতে পারে, সেটা সরকার করবে। আর সরকার বিদেশ থেকে ঋণ আনতে পারে। যখনই সরকার কোনো ঋণ নেয়, তার মানে সরকারকে সেই ঋণের এগেনস্টে সুদ দিতে হয়। আভ্যন্তরীণ ক্ষেত্র থেকে সরকার অনেক ধার নেয়, কিন্তু আভ্যন্তরীণ ক্ষেত্র থেকে নেওয়া ধারের সুদের হার কিন্তু অনেক বেশি। আর বিদেশ থেকে ঋণ নিলে সেখানে সুদের হার আছে, সেটা ডোমেস্টিক মার্কেটের ইন্টারেস্ট রেটের থেকে কম। বাট সমস্যা হচ্ছে বিদেশি ঋণ নিলে সেই ঋণ আবার কিন্তু বিদেশি কারেন্সিতে, মুদ্রায় সরকারকে শোধ দিতে হবে। যদি আমার রিজার্ভের যদি ঘাটতি থাকে, আপনি জানেন বাংলাদেশে এখন রিজার্ভের একটা সংকট চলছে, সেরকম ঘাটতি থাকলে সরকারের পক্ষে বিদেশি ঋণ আবার এটাকে ফেরত দেওয়াটা কঠিন হয়ে পড়ে। কাজে সেখানেও খানিকটা ঝুঁকি তৈরি হয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে বিদেশি ঋণের ক্ষেত্রে সরকারকে অনেক সময় বিভিন্ন রকমের শর্ত মানতে হয় এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে আমাদের সেই প্রস্তুতির অভাব থাকে। যেমন একটা প্রকল্প কিভাবে ডিজাইন করতে হবে, সেটাকে কীভাবে বাস্তবায়ন করতে হবে, সেগুলো শর্তগুলো কিন্তু বিদেশ থেকে আসে এবং সেগুলো প্রতিপালনের ক্ষেত্রেও কিন্তু আমাদের দেখা যায় অনেক সীমাবদ্ধতা আছে। কিন্তু মোদ্দা কথা হচ্ছে আপনার বক্তব্যে যে যেহেতু আমরা যথেষ্ট পরিমাণ রাজস্ব আদায় করতে পারি না এবং তার প্রেক্ষিতে একটা বড় বাজেট করতে হলে সরকারকে কিন্তু ঋণ করার কোনো বিকল্প নাই। নিশ্চয়ই। কিন্তু ডক্টর রাজ্জাক, আমি আরেকটি বিষয়ে আপনার নজর নিশ্চয়ই এসেছে যে 60টির মতো পণ্যে উৎসকর কমানোর ঘোষণা মাননীয় অর্থমন্ত্রী দিয়েছেন। বাজারে এর প্রভাব আসলে কতটা পড়বে বলে আপনি মনে করেন? প্রথম কথা, যে 60টি নেসেসারি গুডসের কথা বলা হয়েছে, এগুলা আমরা প্রতিনিয়ত কনজিউম করি আর কি, কাজেই সেটার একটা গুরুত্ব আছে। কিন্তু এর আগে খেয়াল করেন, এটা হচ্ছে উৎস কর। এই উৎস করগুলা কোনোটায় 2%, কোনোটায় 3%, একটা দুটোতে কোথাও 1% করেও আছে। সেটা কমিয়ে 0.5% করা হবে। কাজে মার্জিনটা কম। কাজে আমি বলবো না যে সব প্রোডাক্টস থেকে কনজিউমাররা সমান বেনিফিটেড হবেন, বাট কিছু প্রোডাক্টস থেকে আমরা আশা করি যে সামান্য হলেও হয়তো কনজিউমাররা বেনিফিট হতে পারেন। এইটা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু আমরা মূল্যস্ফীতি একটা বড় মাত্রার চাপের মধ্যে আছি, অল্প যদি কিছু দাম কমে সেটা থেকেও আমাদের কিছু মনে হয় যে কিছুটা স্বস্তি পাওয়া যাবে। কিন্তু স্বস্তির খবরে মানে আমি একটু জানতে চাই যে স্বস্তি কতটা মিলবে? সামাজিক নিরাপত্তা খাতে বড় বরাদ্দের প্রস্তাব করা হয়েছে এই বাজেটে, এর সুফল কি সমাজে পড়বে? প্রথম কথা, দেখুন, মূল্যস্ফীতি যদি আমরা কন্ট্রোল করতে না পারি, নিয়ন্ত্রণ করতে না পারলে অনেক স্বস্তি কিন্তু থাকবে না। সামাজিক নিরাপত্তা খাতের এবার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে সরকারের যে ফ্যামিলি কার্ড যে বিতরণ। ফ্যামিলি কার্ড কেন গুরুত্বপূর্ণ? বিকজ সামাজিক খাতে, নিরাপত্তা খাতে যে অন্য সুবিধাগুলো দেওয়া হয় এটার পরিমাণ খুব কম। বয়স্ক ভাতা আপনি 700-800 টাকার কথা বলছেন, না? বিধবা ভাতা একই রেটে দেওয়া হয়। সেখানে ফ্যামিলি কার্ডের ক্ষেত্রে ফ্যামিলির প্রতি প্রায় প্রত্যেক মাসে 2,500 টাকা করে দেওয়া হবে, যেটা একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট। হ্যাঁ, এবং এইটা এই কারণে গুরুত্বপূর্ণ যেহেতু মানুষের ইনফ্লেশনে থাকার পরে ক্রয় ক্ষমতা কমেছে। সেক্ষেত্রে যারা ফ্যামিলি কার্ড পাবেন, যে
পরিবারগুলো তারা হয়তো বেনিফিট হবে না। এখানে একটা বলি, বাজেটে সুস্পষ্টভাবে বলা আছে যে 41 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতা আনা যাবে। এখন দেখুন, বাংলাদেশে আমরা একটা হিসাব করতে পারি যে কি পরিমাণ জনগোষ্ঠী দরিদ্র সীমার নিচে বাস করেন। তো এই হিসাবটা হচ্ছে 2022 সালে একটু পুরনো হিসাব, বিকজ 2022 সালে শেষবারের মতো বাংলাদেশে দারিদ্র্য জরিপ করা হয়েছিল এবং সেখানে থেকে আমরা জানি যে 62 লাখ পরিবার কিন্তু তখন তারা দরিদ্র সীমার নিচে বসবাস করতেন। তার মধ্যে থেকে যদি আমরা 41 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতা আনতে পারি তাহলে ওই পরিবারগুলো তো অবশ্যই বেনিফিট হবে। কিন্তু এখানে একটা সবচেয়ে বড় কন্ডিশন হচ্ছে ওই পরিবারগুলোকে ভালো করে চিহ্নিত করা যে কারা দরিদ্র, কারা অসহায়, তাদের কাছে আমরা এই সুবিধাটা দিতে পারছি কিনা। কিন্তু আমাদের অতীতে ইতিহাস বলে অনেক জায়গায় কিন্তু আমরা এর আগে বেনিফিটগুলো দিয়েছি তাদেরকে, যাদের আসলে ওখানে না হলেও চলতো। কাজে আমি মনে করি সরকার যদি সঠিকভাবে সিলেকশন করতে পারে এই পরিবারগুলোকে, তাহলে ফ্যামিলি কার্ড থেকে যে সুবিধা এই পরিবারগুলো সেই সুবিধাটা পাবে। নিশ্চয়ই। ডক্টর রাজ্জাক, আমার সবশেষ প্রশ্ন দীপ্ত সংবাদে একটু করতে চাই যে বাজেট আপনি দেখলেন, বাজেটের চ্যালেঞ্জের কথা বলছেন, ভালো মন্দ হয়তো সময়ই বলে দিবে, কিন্তু মোটা দাগে একটি চ্যালেঞ্জ যেটি সরকারকে সামাল দিতে হবে চলতি অর্থ বছরে, সেটি যদি একটু বলতেন। হ্যাঁ, এগেন আমরা এটা অলরেডি আলোচনা করেছি, সেটা হচ্ছে আমি যেটাকে বলি যে সংশয়। আমাদের মধ্যে যথেষ্ট ভীতি এবং সংশয় আছে। এত বড় রাজস্ব এনবিআর উঠাতে পারবে না। যদি সে রাজস্ব আদায় করতে না পারে, সরকার এই বাজেট বাস্তবায়ন করতে পারবে না। বাংলাদেশের ইতিহাস বলে যে বাজেটটা দেওয়া হয়, পেশ করা হয়, সেই বাজেটের মাত্র 80 থেকে 85% বাস্তবায়ন হয়। এইবারে রাজস্ব আদায়ের হারটা এত বেশি মনে হয়েছে, আমার কাছে মনে হয়েছে হয়তো সরকারের বছর শেষে আমরা দেখব 80 থেকে 85% বাজেটেই কিন্তু বাস্তবায়ন করা হচ্ছে। আরেকটা জিনিস আপনাকে বলে রাখি, সরকার তো ঋণ নিতে চাচ্ছে এবং যদি বিদেশি ঋণ নিলে এই বছরে কিন্তু বিদেশি ঋণ পাওয়াটা হয়তো কঠিন হতে পারে। বিশ্বব্যাপী আমরা দেখছি যে ইন্টারন্যাশনাল এইড আর্কিটেকচারে দাতা দেশগুলো আগে যেভাবে যত সহজে ঋণ দিতেন, এখন তারাও দিতে পারছে না তাদের নিজস্ব চ্যালেঞ্জের জন্য। কাজে সেই ক্ষেত্রে হয়তো সরকারকে আবার সেই ব্যাংক ব্যবস্থার উপরে, আভ্যন্তরীণ উৎস থেকে ঋণের উপরে হয়তো যুক্ত হতে পারে। সেটাও দেশের জন্য হয়তো অত ভালো না ফলাফল আনতে পারে। নিশ্চয়ই। সব মিলিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট, আপনি আপনার প্রজেকশনগুলো বললেন। সামনের দিনে মানুষের জীবনে স্বস্তি ফেরানোর জন্য চমক কি রয়েছে কিনা, যদিও শেষ প্রশ্নটি ছিল এর আগেই। হ্যাঁ, চমক আমি বলবো না, আমি বলবো সরকারের সদিচ্ছা আমি মনে করি আমি দেখতে পেয়েছি। কিন্তু সদিচ্ছা একটা জিনিস, আর আমরা কোথায় বাস্তবায়ন করতে পারবো সেইটা একটা জিনিস। সো সেক্ষেত্রে আমি বলবো সরকারের কিছু কিছু জায়গায় নীতির মধ্যে দ্বন্দ্ব আছে, যে আমি কন্ট্রাকশনের মনিটরি পলিসির সঙ্গে আমি বড় মাত্রার বাজেট বাস্তবায়ন করার চেষ্টা করছি, সেটা একটা ইস্যু আছে। অনিশ্চয়তা আছে, সংশয় আছে, এত বড় তারা রেভিনিউ আদায় করতে পারবে কিনা। আর ঝুঁকি আছে, ঝুঁকি হচ্ছে আমাদের ব্যাংকিং সেক্টরে এখন যে বড় মাত্রার যে ক্রাইসিস আছে, যে ব্যাংকিং সেক্টরে যদি সঠিক করে সংস্কার না করা যায়, ব্যাংকিং সেক্টর থেকে কিন্তু ক্রাইসিস এসে অন্য ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জেসগুলোকে কিন্তু আরও গভীরতর করতে পারে। এটার সঙ্গে বৈদেশিক ঝুঁকিও কিন্তু আছে। আমরা এর আগে দেখেছি প্রেসিডেন্ট ট্রাম্পের যে ট্যারিফ পলিসি, এটার সঙ্গে যোগ হয়েছে এলডিসি গ্র্যাজুয়েশনে আমাদের উত্তরণ হবে, সেটার একটা চ্যালেঞ্জ আছে। আবার বিশ্বব্যাপী যে আমরা মিডল ইস্টে এখন যে ক্রাইসিস দেখছি, এটা কতদিন থাকবে, এর মধ্যে অলরেডি তেলের দাম বেড়েছে, সেই ঝুঁকিও তো আমাদের আছে। সব কিছু মিলিয়ে আশা আছে, কিন্তু সেটার সঙ্গে আছে সংশয়, অনিশ্চয়তা এবং ঝুঁকি। নিশ্চয়ই। ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য দীপ্ত সংবাদে। ভালো থাকবেন, অন্যদিন নিশ্চয়ই আরও বিস্তারিত আলোচনার সুযোগ থাকছে। দর্শক, কথা বলছিলাম এই অর্থনীতিবিদের সঙ্গে আজকের বাজেট নিয়ে, তিনি তার পর্যবেক্ষণ জানাচ্ছিলেন আমাকে।